হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আনফরচুনেটলি আমাদের ক্লাসটা শুরু হতে একটু দেরি হয়ে গেল, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আশা করি আপনারা সবাই আমাকে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। সবাইকে আমাকে ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পাচ্ছেন? ওকে, সো আশা করি সবাই আমাকে ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পাচ্ছেন। সবার জন্য সো আমরা খুবই দুঃখিত আমার ভুলের জন্য আজকে ক্লাসটা একটু শুরু হতে লেট হয়ে গেছে। আমি একটু জ্যামে আটকে গেছিলাম। সো এই কারণে আমি একটু জ্যামে আটকে গেছিলাম, এই কারণে আসতে একটু লেট হয়ে গেছে। এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ইউজুয়ালি আমাদের ক্লাস কখনো লেটে শুরু হয় না, সো দিস ইজ এক্সেপশনাল। অ্যান্ড ঠিকঠাক মতো কোয়ালিটি বোঝা যাচ্ছে? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপনারা যে এতক্ষণ ধরে কষ্ট করে ওয়েট করেছেন, এটার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, ওকে, সো চলেন আমরা শুরু করে দিই। যেহেতু আমাদের অলরেডি লেট হয়ে গেছে, আমরা দেরি না করি, আমরা শুরু করে দিই। তো আজকে আমরা আসলে প্রাণী জগতের যে শ্রেণী বিন্যাসটা ছিল, এই শ্রেণী বিন্যাসটা নিয়ে পড়াশোনা করব। ঠিক আছে, আমরা আজকে প্রাণী জগতের শ্রেণী বিন্যাস নিয়ে পড়াশোনা করব। ঠিক আছে, ওকে। তো আমরা যদি এই অধ্যায়টা দেখি, দেখেন আমাদের প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, এই টপিকটা বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক। ঠিক আছে, তারপরে অমেরুদণ্ডী প্রাণী শ্রেণীকরণ, মেরুদণ্ডী প্রাণী শ্রেণীকরণ, শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। তো এই অধ্যায় যতগুলো টপিক আছে সবগুলো টপিক কিন্তু সুন্দরভাবে এইভাবে লিস্ট করে দেওয়া আছে। ঠিক আছে, এবং আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি আপনার মানে আমরা অনলাইন ব্যাচে যেভাবে পড়াই আর কি, আমাদের সবগুলো সাবজেক্টে এরকম করে আমরা লিস্ট করে দিই। ঠিক আছে, সো এটা এইগুলো প্রবলেম আমরা জানুয়ারি মাসে পড়াইছি। সো হ্যাঁ, এই টাইপের ব্যাপার স্যাপার আর কি। ঠিক আছে, আচ্ছা, সো আমরা এগুলো স্কিপ করতেছি, আমরা একটু আগায় যাই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আপনাদের জন্য আমাদের মাস্টার বুক আছে, ফাইন। সো আমরা এখানে অনেকগুলা প্রাণী দেখতে পাচ্ছি, তাই না? কে কি প্রাণী দেখতে পাচ্ছেন আমাকে কমেন্ট সেকশনে বলেন তো সবাই। আমরা এখানে কে কোন প্রাণীটাকে দেখতে পাচ্ছি একটু কমেন্ট সেকশনে বলেন তো। এটা একটা প্রাণী, এখানে আর একটা প্রাণী না, তারপরে এখানে আর একটা প্রাণী। কেউ কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা, একজন বলছে লায়ন, মিহির, রাইট? আচ্ছা, এলিফ্যান্ট, জেব্রা, লায়ন, জান্নাতি আকাশ বলছে এলিফ্যান্ট। ওকে, সো আমরা আসলে অনেক রকম প্রাণী এখানে দেখতে পাচ্ছি, রাইট? ইয়েস, ওকে। সেই সমস্ত প্রাণী এখানে ধরেন আমি একটা মানুষ এঁকে দিলাম, ঠিক আছে না? আমার ড্রয়িং আবার একটু বাজে, বুঝছেন? তো যাই হোক, এখানে ধরেন আমি নিজেকে এঁকে দিলাম। আমার নাম জানেন আপনারা? আমার নাম হচ্ছে জাকি আহমেদ। ঠিক আছে, তো ধরেন এটা হচ্ছে জাকি, একটু চুল এঁকে দিলাম, আমার যেহেতু চুল আছে মোটামুটি। ঠিক আছে, আচ্ছা। সো দেখেন, এই যে প্রাণীগুলা, এদের সবাইকে মিলে কি হয়েছে বলেন তো? এদের সবাইকে মিলে আসলে তৈরি হয়েছে আমাদের প্রাণী জগৎ, তাই না? এদের সবাইকে মিলে আসলে তৈরি হয়েছে আমাদের প্রাণী জগৎ। ঠিক আছে, সবাইকে মিলে তৈরি হয়েছে কি আমাদের প্রাণী জগৎ। ওকে, আচ্ছা, ওকে। এখন এই প্রাণী জগতের মধ্যে দেখেন, একটা মাছ আছে, সেও একটা প্রাণী। একটা সাপ, সেও একটা প্রাণী। একটা এলিফ্যান্ট, ও একটা প্রাণী। একটা পাখি, সবাই কি প্রাণী না? এটা সবাই কি প্রাণী, রাইট? কিন্তু এদের সবাই কি একরকম? মানে ধরেন একটা হাতির সাথে কি আপনি আসলে একটা মাছের তুলনা করতে পারবেন?
না। একটা হাতির সাথে কি আপনি একটা পাখির তুলনা করতে পারবেন? অ্যান্সারই হচ্ছে না। রাইট। বা একটা সাপের? না। সবাই কি আলাদা আলাদা না? সবাই হচ্ছে গিয়ে আলাদা আলাদা, কারোর সাথে আসলে কারোর আমরা তুলনা করতে পারবো না, তাই না? সো প্রাণী জগতে আসলে বিভিন্ন ধরনের প্রাণী আছে, ঠিক আছে? প্রাণী জগতে বিভিন্ন ধরনের প্রাণী আছে, এটা আমরা বুঝি যে আসলে একটা পাখি আর একটা সাপ তো আর একরকম হবে না, বা একটা হাতির বৈশিষ্ট্যের সাথে একটা মাছের বৈশিষ্ট্য আসলে মিলবে না। এই যে প্রাণী জগতে অনেক রকম প্রাণী আছে, এদেরকে আসলে বা এদের সম্পর্কে জানাটা অনেক ডিফিকাল্ট না? প্রাণী জগতে কত প্রাণী আছে বলেন তো? কেউ জানেন যে প্রাণী জগতে কত পরিমাণে প্রাণী আছে? কেউ কি জানেন? কেউ আমরা জানি না, না? হ্যাঁ, অনেক প্রাণী আছে। এত প্রাণী আসলে সবসময় চেঞ্জ হচ্ছে। নতুন নতুন 30,000, ধরেন 30,000 আবিষ্কৃত হয়েছে, বাট রেগুলার বেসিসে আবার নতুন নতুন প্রাণী আবিষ্কারও হচ্ছে, তাই না? তো আসলে আমরা এর 15 লক্ষ, কেউ বলতেছে 30,000, কেউ বলতেছে 15 লক্ষ, আমি নিজেই জানি না। ঠিক আছে, ইন্টারনেটে সার্চ দিলে হয়তো জানা যাবে, বাট এগেন প্রতিনিয়ত আসলে নতুন নতুন প্রাণী কিন্তু আবিষ্কার হচ্ছে, মানে বিজ্ঞানীরা খুঁজে পাচ্ছে, ঠিক আছে? তো আসলে এত এত প্রাণী যে এটাদেরকে আসলে সবার বৈশিষ্ট্য সম্পর্কে জানাটা খুব ডিফিকাল্ট, ঠিক আছে? দেখেন, বিচিত্র ধরনের জীবজগতের চারিত্রিক বৈশিষ্ট্য সাদৃশ্যের ভিত্তিতে একসাথে ও বৈসাদৃশ্যের ভিত্তিতে পৃথক দলে স্থাপনের নীতিমালা পৃথিবীর সমস্ত জীবকে ধাপে ধাপে বিন্যাস করার পদ্ধতিকে শ্রেণী বিন্যাস বলে। আসলে পৃথিবীতে এত প্রাণী আছে যে এদেরকে আসলে এদের যে বৈচিত্র্যগুলো আছে, ধরেন আমরা অনেকগুলো প্রাণী সম্পর্কে জানতে চাই, আমরা যদি একটা একটা করে প্রাণী সম্পর্কে জানতে যাই এটা আসলে অসম্ভব হয়ে যাবে। তাদের বৈশিষ্ট্য সম্পর্কে যদি জানতে যাই অসম্ভব হয়ে যাবে, কারণ পৃথিবীতে আসলে এত পরিমাণে প্রাণী আমরা দেখতে পাই। এই কারণে যে কাজটা করা হয় সেটা হচ্ছে গিয়ে, এই যে এত পরিমাণে প্রাণী, যেহেতু এদের সম্পর্কে জানতে গেলে আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাবে, আমরা একটা শ্রেণী বিভাগ করছি। যে ধরেন আমরা 9টা ভাগে সমস্ত প্রাণী জগৎকে ভাগ করে ফেললাম। তারপর আমরা যে কাজটা করি, আমরা ওই একটা প্রজাতি সম্পর্কে জানার চেষ্টা করি বা একটা শ্রেণী বিভাগ সম্পর্কে জানার চেষ্টা করি, তাহলে ওই শ্রেণী বিভাগের সবাইকে আমরা জানতে পারছি। 13 লক্ষ প্রজাতি, আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম, ধরেন বইয়ে একটা নাম্বার দেওয়া আছে, বাট এগেন প্রতিনিয়ত আসলে নতুন নতুন প্রাণী আবিষ্কার হচ্ছে, ঠিক আছে? এখন আমার কথা হচ্ছে আগে দেখেন, যে এই যে এত লক্ষ প্রাণী, ধরেন 5 লক্ষ প্রাণী আছে, এখন আপনার আমার পক্ষে কি 5 লক্ষ প্রাণী সম্পর্কে জানা সম্ভব? সম্ভব না। তাহলে আমাদেরকে কি করতে হবে? তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা এই প্রাণীগুলোকে একটু ভাগ করে ফেলছি, যে ধরেন 5 লক্ষ প্রাণীকে আমি 10টা ভাগে ভাগ করলাম, দেন আমি এই 10টা ভাগের বৈশিষ্ট্য সম্পর্কে জানার চেষ্টা করলাম। তাহলে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে কি, আমরা খুব ইজিলি সবার সম্পর্কে একটা মোটামুটি ধারণা পেয়ে যাচ্ছি। সবাই কি বুঝতে পেরেছে আমার কথা? কেন আসলে প্রাণী বিন্যাস সম্পর্কে আমাদের জানার দরকার? বুঝতে পেরেছেন? কেন আসলে প্রাণীবিন্যাস সম্পর্কে আমাদের জানা দরকার? এই কারণে জানা দরকার, তার কারণটা হচ্ছে গিয়ে, এই যে সমস্ত প্রাণীগুলোকে আমরা আলাদা আলাদা করে ভাগ করছি, আমরা আসলে সম্ভব না একসাথে সমস্ত প্রাণী সম্পর্কে, তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানা, তাদের স্বভাব সম্পর্কে জানা। এই কারণে কিছু সাদৃশ্য এবং কিছু মিল, মানে সাদৃশ্য মানে মিল আর বৈসাদৃশ্য মানে অমিল, ঠিক আছে? সাদৃশ্য মানে কি? সাদৃশ্য মানে হচ্ছে মিল, বৈসাদৃশ্য মানে অমিল। ঠিক আছে?
ভিত্তিতে পৃথক দল স্থাপন নীতিমালা পৃথিবীর সমস্ত জীবকে ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। আচ্ছা, এই যে এখানে আমরা শ্রেণীবিন্যাস যে বললাম, এটা কিন্তু কি, এটা শ্রেণীবিন্যাসের সংজ্ঞা না। তো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে শ্রেণীবিন্যাসের যে সংজ্ঞাটা, এটা কিন্তু আসলে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবাইকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে শ্রেণীবিন্যাসের যে সংজ্ঞাটা, এটা কিন্তু আসলে আমাদের জন্য কি খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, প্রাণী জগৎ হলো শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ বা একক। ঠিক আছে, প্রাণীবিন্যাস হলো শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ বা একক। যেমন মানুষ, কোনো ব্যাঙ, কবুতর ইত্যাদি একটি প্রজাতিরই অংশ। ঠিক আছে, এরা সবাই কি, এরা সবাই আসলে একটাই প্রজাতি, মানে এটা সর্বনিম্ন ধাপ, এরপর আসলে আরো ধাপ করা যাবে। মানে হচ্ছে ধরেন, এই জিনিসটাকে আমি এভাবে বুঝাইতে পারি, ধরেন আমরা ধরেন পৃথিবীতে 50,000 প্রজাতি আছে বা প্রাণী আছে। এখন এই 50,000 প্রাণীকে আমরা প্রথমে 10টা ভাগে ভাগ করছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, সাপোজ 9টা ভাগে ভাগ করছি। এটাকে আমরা বলতেছি সর্বনিম্ন ধাপ। এই যে প্রথম ধাপে আমরা যাদেরকে রাখলাম, এদেরকে আমরা আবার পরবর্তীতে আরো ভাগ করতে পারি, তাদেরকে আবার আরো ভাগ করতে পারি, তাদেরকে আবার আরো ভাগ করতে পারি, তাদেরকে আবার ভাগ করতে পারি। তো এইভাবে আসলে আমাদের এই ভাগাভাগিটা চলতে থাকবে। ঠিক আছে, এইভাবে আসলে আমাদের এই ভাগাভাগিটা চলতে থাকবে। বাট এটা হচ্ছে সবচেয়ে নিচের ধাপ, মানে একদম শুরুর ধাপটা, একদম শুরুর ধাপ। এবং আমরা এই ক্লাসে ক্লাস 8-এ শুরুর ধাপটা পড়তেছি। আমরা যখন বড় হব তখন আসলে আমরা পরবর্তী ধাপগুলো পড়বো। আর ওই ক্লিয়ার সবাই? সবাই আমরা কি বুঝতে পেরেছি? কারো কোনো কনফিউশন আছে? সবাই বুঝতে পেরেছেন? সর্বনিম্ন ধাপ মানে কি, সবচেয়ে ছোট আকারের প্রাণী না। আমি যে মাত্র বুঝাইলাম যে সর্বনিম্ন ধাপ বলতে আসলে কি বোঝায়। সর্বনিম্ন ধাপ বলতে একদম সবচেয়ে শুরুর ধাপ, এরপর এইটাকে আবার ভাঙা হচ্ছে। যেমন ধরেন, আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরেন আপনাদের স্কুলে 700 মানুষ আছে। ঠিক আছে, আমি এই 700 মানুষকে আসলে একবারে তো মনে রাখতে পারবো না, তাই আমি এদেরকে ভাগ করতেছি। আমি কি করলাম, ক্লাস 1 থেকে 10 পর্যন্ত 10টা ভাগ করলাম, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তারপর দেখা গেল যে ক্লাস 1-এ আছে 50 জন, 2-তে আছে 70 জন, 3-তে আছে ধরেন 40 জন, 5-এ আছে ধরেন 60 জন, 6-এ আছে ধরেন 80 জন, 8-এ আছে ধরেন 30 জন, 70 জন, 9 আছে ধরেন 40 জন, 10-এ আছে ধরেন 50 জন। এইভাবে আমি ভাগ করলাম। এবার ক্লাস 1-এ যারা আছে তাদেরকে আমি আবার ভাগ করতে পারি না? ধরেন আমি ভাগ করলাম যে ক্লাসে যারা একটু ভালো পড়াশোনা করে, একটু খারাপ পড়াশোনা করে, আবার হচ্ছে গিয়ে যারা হচ্ছে পরীক্ষায় ভালো, মানে মাঝামাঝি রেজাল্ট করে, আবার যারা ভালো পড়াশোনা করে তাদের মধ্যে রেগুলার ক্লাসে আসে, রেগুলার ক্লাসে আসে না, যারা খারাপ করে তার মধ্যে রেগুলার আসে, রেগুলার আসে না, রেগুলার আসে, রেগুলার আসে না। এখন যারা রেগুলার আসে তাদের মধ্যে সারা বছর সুস্থ থাকে, সারা বছর অসুস্থ থাকে, সারা বছর সুস্থ থাকে, সারা বছর অসুস্থ থাকে। যারা সারা বছর সুস্থ থাকে তাদের মধ্যে কত পার্সেন্ট সুষম খাবার খায়, কত পার্সেন্ট অসম খাবার খায়। এইভাবে আমি আসলে ভাগ করতে থাকতে পারি না? একটা বৈশিষ্ট্য ধরলাম আর ভাগ করলাম, একটা বৈশিষ্ট্য ধরলাম আর ভাগ করলাম, এরকম করে তো আমি ভাগ করা চালাই যেতে পারি। বাট আমি শুরুর ভাগটা কি করছি, শুরুর ভাগটা করছি আমি ক্লাস অনুযায়ী। এই ক্লাস অনুযায়ী যে ভাগটা করলাম, এটাকে বলা হচ্ছে সর্বনিম্ন ধাপ। মানে এখান থেকে শুরু, এটা সবচেয়ে নিচের ধাপ, এরপর আস্তে আস্তে ধাপ আমার বাড়তে আছে, বাড়তে আছে, বাড়তে আছে। আর ওই ক্লিয়ার? বুঝতে পারছি? সবাই সবাই বুঝতে পেরেছি? সবাই আমার কথা বুঝতে পেরেছি? জি স্যার, বুঝতে পেরেছি, সেরা।
এই যে এখানে দেখেন আমাদেরকে দেখানো হচ্ছে যে আপনার পর্ব, শ্রেণী, বর্গ, অর্ডার, ফ্যামিলি, গোত্র, তারপর হচ্ছে জেনাস, গণ, স্পিস, হ্যাঁ, প্রজাতি, এভাবে আসলে কিন্তু ভাগ করা যায়। বাট আমরা করব কি, আমরা করব হচ্ছে কিংডম বা রাজ্য সম্পর্কে, ঠিক আছে। তো 9টা রাজ্যে ভাগ করা যায় না, রাজ্যগুলোকে আবার পর্বে ভাগ করা যায়, পর্বগুলোকে আবার শ্রেণীতে ভাগ করা যায়, শ্রেণীগুলোকে আবার বর্গতে ভাগ করা যায়, বর্গগুলোকে গোত্রতে, গোত্রগুলোতে গণে, এবং গণ থেকে লাস্ট যে ধাপটা সেটা হচ্ছে প্রজাতি, ঠিক আছে। তো এইভাবে আসলে আমরা ভাগগুলা করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এবার একটু ইতিহাস আমরা পড়ি যে প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই লোক সর্বপ্রথম আসলে শ্রেণীবিন্যাস যে করা যায় এই সম্পর্কে ধারণা দিয়েছিলেন, ঠিক আছে। তাহলে প্রকৃত বিজ্ঞানী, প্রাকৃতিক বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে কেন আসলে জনক বলা হয়? তার কারণ হচ্ছে এই লোকই সর্বপ্রথম ধারণা দিয়েছিলেন যে আসলে আমরা এরকম করে ভাগ ভাগ করতে পারি। সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন এবং দ্বিপদ বা দুই অংশ বিশিষ্ট নামকরণ প্রথা প্রবর্তন করেন। ইনি আসলে কি করছিল, এই ক্যারোলাস লিনিয়াস আসলে দুই পদ বিশিষ্ট নামকরণটাকে তৈরি করেছিল। এখন প্রশ্ন হলো এই দুই পদ বিশিষ্ট নামকরণটাকে আসলে কি বলে? সেটা হচ্ছে কি হোমো সেপিয়ান্স, অর্থাৎ দুইটা অংশ থাকবে নামের। এই লোক উদ্ভাবন করেছিলেন যে পৃথিবীতে যত প্রাণী আছে তাদেরকে এরকম দুইটা করে নাম দিয়ে একটা মূল নামে আসলে নামকরণটা করব, ঠিক আছে। আচ্ছা, জীবের বৈজ্ঞানিক নাম দুই অংশ বা পদ বিশিষ্ট হয়ে থাকে। তার মানে হচ্ছে এই যে দুইটা অংশ থাকে জীবের নামে, এই নামকরণকে দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণও বলা হয়ে থাকে। এই নামকরণকে কি বলা হয়ে থাকে? দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ। যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়ান্স। মানুষের বৈজ্ঞানিক নাম কি? হিউম্যান না, হোমো সেপিয়ান্স। মানুষের বৈজ্ঞানিক নাম কি? হোমো সেপিয়ান্স, ঠিক আছে। ক্লিয়ার? বইটা নাই? আচ্ছা, এই যে আমরা অ্যাডিশনাল যে ইনফরমেশন গুলো আপনাদের মনে হচ্ছে যে বইয়ে নাই, এই সমস্ত ইনফরমেশন গুলো আপনারা যদি অনলাইন ব্যাচে ভর্তি হন, আপনাকে আমরা এরকম একটা মাস্টার বুক দিব, ঠিক আছে। বাংলার জন্য একটা দিব, ইংলিশের জন্য একটা দিব, ম্যাথের জন্য একটা দিব। এখানে আর বাকিগুলো ছবি দেওয়া নাই, বাট সায়েন্সের জন্য একটা দেওয়া হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আইসিটি এন্ড বিজিএস এর জন্য আরেকটা দেওয়া হবে। টোটাল 5টা এরকম মাস্টার বুক আপনারা পেয়ে যাবেন। আপনাদের পড়াশোনা রিলেটেড অনেক অ্যাডিশনাল ইনফরমেশন যেগুলো আমাদের কাছে মনে হয়েছে যে যেগুলো আসলে আপনাদের জানা দরকার, সেই সমস্ত ইনফরমেশন গুলো আসলে আমরা মাস্টার বুকে দিয়ে দিব। সো আপনার কাছে যদি তখন মাস্টার বুক থাকে তখন খুব ইজিলি আপনি কি করতে পারবেন, আপনি খুব ইজিলি তখন কিন্তু করতে পারবেন। এই ইনফরমেশন গুলো আপনার কাছে রিটেন ফরম্যাটে আসলে থাকবে, ঠিক আছে। তো টেনশন করার কিছু নেই। আপনারা যারা ভর্তি হবেন অনলাইন ব্যাচে সবাইকে মাস্টার বুক দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আপনারা কোর্স কেনার সময় পারবেন। আর এটা করতে গেলে জাস্ট একটা কল দিলেই হয়, 16910 তে কল দিয়ে বলবেন যে জাকির ভাইয়ের ক্লাস করছি, ডিসকাউন্টটা ভর্তি হইতে চাই, ঠিক আছে। আপনাকে ডিসকাউন্ট দিয়ে ভর্তি করাই দিবে। জাস্ট কল দিয়ে বলবেন যে জাকির ভাইয়ের ক্লাস করছি, ভাইয়া বলছে যে ডিসকাউন্ট দিয়ে দিবে, সো আপনি আমাকে ডিসকাউন্টে ভর্তি করাই দেন, ঠিক আছে। অ্যাপের থেকে প্রাইসের কমে ভর্তি হয়ে যেতে পারবেন। ওকে, সো চলেন আমরা সামনে আগাই। সেগুলো সব আপনারা মাস্টার বুকে পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, আধুনিক শ্রেণীবিন্যাসে সকল প্রাণী বা অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত। আধুনিক শ্রেণীবিন্যাসে সকল প্রাণী কাদের অন্তর্ভুক্ত? অ্যানিমেলিয়া জগৎ বা কিংডমের অন্তর্ভুক্ত। অ্যানিমেলিয়া জগতের প্রাণীদেরকে 9টা পর্বে ভাগ করা হয়েছে। অ্যানিমেলিয়া জগতের প্রাণীদেরকে কয়টা পর্বে ভাগ করা হয়েছে? 9টা পর্বে, ঠিক আছে। এই যে আমরা এখানে একটা শ্রেণীকরণ দেখলাম না, যে রাজ্য, পর্ব, এরকম করে। আমাদেরকে এখানে কি বলতেছে যে অ্যানিমেলিয়া জগতের কিংডমের অন্তর্ভুক্ত, তাহলে কি রাজ্য, তাই না? তাহলে রাজ্য কি? আমাদের সবার রাজ্য কি? আমাদের সবার রাজ্য হচ্ছে অ্যানিমেলিয়া। আমাদের সবার রাজ্য কি? অ্যানিমেলিয়া। অর্থাৎ একটা সাপ, তারও রাজ্য অ্যানিমেলিয়া। আবার কি? আমি মানুষ, আমার রাজ্য অ্যানিমেলিয়া। আমাদের সবার কিংডম কি? যে বললাম শুরুতে সবাইকে একটা ভাগে নিয়ে আসা হয়েছে, তারপর এবার পর্বে করা হয়েছে, তারপরে ক্লাসে নিয়ে আসা হয়েছে, বর্গে নিয়ে আসা হয়েছে। এখন আমরা পড়বো হচ্ছে পর্ব সম্পর্কে, ঠিক আছে। এখন আমরা সব পড়বো সবাই পর্ব সম্পর্কে, যে অ্যানিমেলিয়া জগতের প্রাণীদেরকে 9টা পর্বে ভাগ করা হয়েছে। এই 9টি পর্বের প্রথম 8টি পর্বের প্রাণীরা অমেরুদণ্ডী এবং শেষ পর্বের প্রাণীরা মেরুদণ্ডী। তাহলে প্রথম 9টা পর্বের প্রাণীরা কি? অমেরুদণ্ডী। অমেরুদণ্ডী কি? ক্লাস 7-এ আমরা পড়ছিলাম না, যাদের মেরুদণ্ড আছে তাদেরকে বলে মেরুদণ্ডী প্রাণী। আর যাদের মেরুদণ্ড নাই তাদেরকে কি বলে বলেন তো?
অমেরুদণ্ডী প্রাণী, যে যাদের মেরুদণ্ড নাই। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, এখন আপনারা বলেন তো শ্রেণীবিন্যাসের জনক কাকে বলা হয়? সবাই আমাকে একটু বলেন তো শ্রেণীবিন্যাসের জনক কাকে বলা হয়? কেউ বলতে পারবেন? বৈজ্ঞানিক নামের নিচে আন্ডারলাইন করতে হয়? হ্যাঁ করতে হয়। যৌক্তিক না, এটা করতে হয়, নিয়ম। অথবা ইটালিক ফরম্যাটে লিখতে হয়, দুই ভাবে লিখতে পারবেন। হ্যাঁ, একটা হচ্ছে আপনি জাস্ট নরমালি লিখে আপনি হচ্ছে আন্ডারলাইন করে দিতে পারেন, অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, ইটালিক ফরম্যাটে লিখতে পারেন। ইটালিক মানে ব্যাকায় লেখা, এইভাবে। ঠিক আছে, সি, রাইট, ক্যারোলাস লিনিয়াস। আমরা একটু আগে দেখছি, রাইট? আমরা যখন অনলাইন বেজে পড়বো, আমরা পড়ার পাশাপাশি এরকম ছোট ছোট কুইজও প্র্যাকটিস করব। একটি জীবজগতের বৈজ্ঞানিক নামে কয়টি অংশ নিয়ে গঠিত? আমরা একটা পোল দিচ্ছি আপনাদেরকে, হ্যাঁ? চলেন তো দেখি আপনারা আমরা পোলটা পারি কিনা। আপনারা এটা, আপনাদের কাছে একটা পোল যাবে, পোলে আপনার অ্যান্সারটা করেন তো। আচ্ছা, সো ইয়েস, সবাই অ্যান্সার দিচ্ছেন। আপনাদেরকে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে আপনাদের কাছে যখন অপশন গুলা যাবে এরকম সিরিয়ালি এ বি সি ডি না, এভাবে যাবে না। হ্যাঁ, হয়তো আগে সি থাকে, তারপরে বি, তারপরে এ, তারপরে ডি, অথবা ডি আগে এ পরে, হ্যাঁ, তারপরে সি, তারপরে বি, এভাবে যাবে। হ্যাঁ, তো আপনারা একটু দেখবেন যে আপনারা কোনটাতে ক্লিক করতেছেন। হ্যাঁ, অনেক আন্দাজে ক্লিক করে দেয় না দেখে, এই কারণে আমরা একটু এটা ঘুরাই দেওয়া হয়, এক একজনের কাছে এক এক রকম চাই। ঠিক আছে, একজনের কাছে এক এক রকম যাই, সবাই একটু দেখে দিবেন। আমি জানি দুইটি না, সবাই মোটামুটি আমরা জানতাম কিন্তু, তাই না? দুইটা, তারপর অনেকে তিনটা দিয়ে ফেলছে। হয়তো ওই যে পোল আপনাদের কাছে উল্টা পাল্টা গেছে এই কারণে, সেটা সব সময় যাবে যাতে আসলে কেউ মানে খুব দ্রুত ক্লিক করতে না পারে, এই কারণে এটা করা হয়। ওকে, মানুষের বৈজ্ঞানিক নাম কি বলেন তো? এবার সবাই কিন্তু ঠিকঠাক মতো দিন, ঠিক আছে? দেখে দিবেন যে কোনটাতে দিচ্ছেন। হ্যাঁ, মানুষের বৈজ্ঞানিক নাম কি আমাকে বলেন তো সবাই। আমরা পড়লাম না একটু আগে? ইয়েস, দেখেন সবাই মোটামুটি রাইট অ্যান্সার দিয়েছেন যে আমাদের হোমো সেপিয়েন্স, তাই না? এই যে, ঠিক আছে, ওকে। তারপরে আমরা যাই। ওকে, সো আমরা দেখেন এখানে আসলে পর্বগুলো দেয়া আছে, ঠিক আছে? পর্বগুলা দেয়া আছে, যেমন হচ্ছে গিয়ে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস,
নোমাটোডা, অ্যানালিডা, অর্থোপোডা, মালাস্কা, একাইনোডার্মাটা, তারপরে হচ্ছে কডাটা। কডাটাকে আবার কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। ইউরোকডাটা, সেফালোকডাটা, ভার্টিব্রাটা। ভার্টিব্রাটাকে আবার কয় ভাগে ভাগ করা যায়? শ্রেণীর মধ্যে সাইক্লোস্টোমাটা, তারপর হচ্ছে উভচর, সরীসৃপ, তারপর হচ্ছে অস্টিকথিস, ঠিক আছে, তারপরে হচ্ছে কি সরীসৃপ, পক্ষীকুল, স্তন্যপায়ী। সো দেখছেন ভাগ কিন্তু আসলে অনেক রকম করে আসলে আমরা করতে পারি। ঠিক আছে, মানুষের বৈজ্ঞানিক নাম অলরেডি আমরা পড়ে ফেলছি। তো আমরা আজকে প্রথম পর্ব করব, তার নাম হচ্ছে পরিফেরা। ঠিক আছে, পর্ব 1 পরিফেরা। তো আমরা প্রথমে জেনে নিয়েছি যে পরিফেরা এরা হচ্ছে অমেরুদণ্ডী, তাই না? তো পরিফেরা পর্বের প্রাণীরা সাধারণত স্পঞ্জ নামে পরিচিত। এরা সাধারণত দলবদ্ধ হয়ে বসবাস করে। তাহলে এদেরকে আসলে সাধারণত কি বলা হয়? স্পঞ্জ বলা হয়। ঠিক আছে, স্পঞ্জ বলা হয়। কেন আসলে স্পঞ্জের মতো থাকে আর কি। ঠিক আছে, আচ্ছা, তো এদের বৈশিষ্ট্য কি? সরলতম বহুকোষী প্রাণী। তো এরা বহুকোষী, বাট এরা হচ্ছে অনেক সরল, মানে এদের তেমন কোনো কি বলে জটিলতা নাই। দেহ প্রাচীরে অসংখ্য ছিদ্রযুক্ত। এদের দেহে আসলে অসংখ্য ছিদ্র থাকে। এই ছিদ্র পথে পানির সাথে অক্সিজেন ও খাদ্যবস্তু প্রবেশ করে। তার মানে এদের আসলে আলাদা করে মুখ টুক নাই। ঠিক আছে, মুখ নাক নাই, এই জন্য এদেরকে বলা হচ্ছে সরল প্রাণী। মানে এদের আসলে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থাকে না। ঠিক আছে, কোনো পৃথক সুগঠিত কলা, অঙ্গ বা তন্ত্র থাকে না। কেন? এই কারণে আসলে এদেরকে বলা হয়েছে যে এরা হচ্ছে সরলতম প্রাণী। এরা কি? সরলতম প্রাণী। বহুকোষী মানে কি বলেন তো? বহুকোষী মানে এদের কোষের সংখ্যা একের অধিক। বহুকোষী মানে এদের কোষের সংখ্যা একের অধিক, মানে এদের শরীরে একের অধিক কোষ দেখতে পাওয়া যায়। ঠিক আছে, বহুকোষী মানে একের অধিক কোষ সংখ্যা আছে, মানে এদের শরীরে কোষের সংখ্যা একটার বেশি। ঠিক আছে, তারপর এখানে নাম দেওয়া আছে যে স্পঞ্জিলা। ঠিক আছে, এর পরের পর্ব হচ্ছে নিডারিয়া। পূর্বে সিলেন্টারেটা নামে পরিচিত ছিল। তাহলে নিডারিয়া পর্বটা পূর্বে কি ছিল? সিলেন্টারেটা নামে পরিচিত ছিল। এদের স্বভাব ও বাসস্থান কি? এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক, অর্থাৎ এরা সমুদ্রে থাকে। অনেক প্রজাতি খাল, বিল, নদী, হ্রদ, ঝর্ণা ইত্যাদিতে দেখা যায়। এদের অনেককে আবার কি কোথায় কোথায় দেখা যায়? খাল, বিল, নদী, ঝর্ণা এগুলোতে দেখা যায়। এদের কিছু প্রজাতি এককভাবে, আবার কিছু প্রজাতি দলবদ্ধভাবে কলোনি গঠন করে বসবাস করে। তাহলে এই যে নিডারিয়া পর্ব আছে, এদের মধ্যে তো অনেক প্রাণী আছে। তাদের মধ্যে কেউ কেউ দলবদ্ধভাবে, আবার কেউ কেউ কি করে? এককভাবে বসবাস করে। ঠিক আছে, আচ্ছা, সাধারণ বৈশিষ্ট্য: দেহের দুটি জুর্নীয় কোষ দ্বারা গঠিত। দেহে কয়টা কোষ দ্বারা গঠিত? কোষ স্তর দ্বারা গঠিত। দেহের বাইরের দিকের স্তরটি একোডার্মা এবং ভিতরের স্তরটি এন্ডোডার্মা নামে পরিচিত। দেহ গহ্বরকে সিলেন্টরন বলে। এদের দেহ গহ্বরকে কি বলে? সিলেন্টরন বলে। এদের সাধারণত একটা দেহ গহ্বর থাকে, ফাঁপা, এরকম একটা ফাঁপা গহ্বর থাকে। ঠিক আছে, এটি একাধারে পরিপাক ও সংবহন এ অংশ নেয়। তো পরিপাক মানে কি? খাবার পাক করা, মানে খাবারটাকে হজম করা। সংবহন মানে কি? পরিবহন করা, ওই পুষ্টিটাকে সারা শরীরে পরিবহন করা। একটোডার্মে নিডোব্লাস্ট নামে এক বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। এই কোষগুলো শিকার ধরা, প্রতিরক্ষা, চলন ইত্যাদি কাজে অংশ নেয়। ঠিক আছে, তো এখানে কি বলছে যে একটোডার্মে নিডোব্লাস্ট নামে একটি বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। তো এই নিডোব্লাস্ট আসলে কি? মানে আপনার কি বলে, কাটার মতো, ঠিক আছে, বা চলাচল করতে পারবে এরকম করে আর কি, সুরের মতো আর কি। ঠিক আছে, তো এই নিডোব্লাস্ট কি করে? কোষগুলো শিকার ধরা, প্রতিরক্ষা, মানে কেউ আক্রমণ করলে যেহেতু কাটার মতো, তো প্রতিরক্ষা করা, অথবা চলাচল ইত্যাদি কাজে আসলে অংশ নেয়। চলাচল ইত্যাদি কাজে আসলে অংশ নিয়ে থাকে। ঠিক আছে, তো আসলে এই বৈশিষ্ট্যগুলো তো কি বলে, একটু ডিফিকাল্ট মনে রাখাটা, আই আন্ডারস্ট্যান্ড, বাট এটা আসলে আমাদেরকে কষ্ট করে হলেও কি করতে হবে? মনে রাখতে হবে। ঠিক আছে, এই বৈশিষ্ট্যগুলো আসলে আমাদেরকে একটু কষ্ট করে হলেও মনে রাখতে হবে। ঠিক আছে, ওকে, সেই যে হাইড্রা, ঠিক আছে, আমরা যে দেখতে পাচ্ছি সুরের মতো, এগুলো আসলে নিডোব্লাস্ট কোষ দ্বারা গঠিত। ঠিক আছে, এগুলো কি? এগুলো হচ্ছে সব নিডোব্লাস্ট নামে একটি বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে এখানে। তো এই কোষগুলোর কাজ কি, বা এইগুলোর কাজটা আসলে কি? এটার কাজ হচ্ছে ধরেন চলাচল করা, খাবার শিকার টিকার ধরা, এরকম করে। ঠিক আছে, তো হাইড্রা আমরা দেখতে পাচ্ছি। তো চিত্রটা দেখে কি একটু বোঝা যাচ্ছে? ওকে,
কোনো কনফিউশন আছে সবাই? সুগঠিত কলা অর্থ কি? আচ্ছা, সুগঠিত কলা অর্থ যখন আমরা কোনো একটা নির্দিষ্ট কাজ করার জন্য আমাদের একটা অনেকগুলো কোষ মিলে যখন কোনো একটা নির্দিষ্ট কাজ করার জন্য একটা গঠন তৈরি করে। যেমন হাতকে আমরা একটা কলা বলতে পারি। হাতের সবগুলো কোষের একটাই কাজ, কোনো কিছুকে আঁকড়ে ধরা বা ঘুষি মারা, ক্লাইম্বিং করা, রাইট? এক টাইপের কাজ করতেছে। হাতের কোষগুলো যে কাজ করতেছে, আমাদের হৃৎপিণ্ডের কোষগুলো কি একই কাজ করতেছে? না, হৃৎপিণ্ডের কোষগুলো আবার কি করতেছে, অন্যরকম ভাবে কাজ করতেছে। তো যখন অনেকগুলো কোষ মিলে একটা নির্দিষ্ট কাজ করার জন্য তাদের বৈশিষ্ট্য পরিবর্তন করে নেয়, আমাদের হৃৎপিণ্ডের কোষ যেরকম, আমাদের হাতের কোষ কি একই রকম? না, হৃৎপিণ্ডের কোষগুলো প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে। আমাদের ফুসফুসের কোষগুলো আবার অন্যরকম, তাই না? তো শরীরের এক একটা অংশের কোষগুলো এক এক রকম, ঠিক আছে? এক একটা কাজ করার জন্য তারা আসলে পরিবর্তন হচ্ছে। তো যখন অনেকগুলা কোষ মিলে কোন একটা নির্দিষ্ট কাজ করার জন্য পরিবর্তিত হয়ে একটা নির্দিষ্ট কাজ করে, তখন ওই অনেকগুলা কোষের একত্রে ওটাকে একটা কলা বলে, ঠিক আছে? ওকে, হাইড্রা একটা প্রাণী। আচ্ছা, এখন আপনারা বলেন অ্যানিমিলিয়া জগৎকে মেজর কয়টা ভাগে ভাগ করা হয়েছে? মানে আমরা দেখলাম যে অ্যানিমিলিয়া জগৎ আছে, অ্যানিমিলিয়া জগৎকে আমরা একটা ভাগ করছি না? একটা আমরা কিন্তু ভাগ করছি। সে ভাগটা কয়টা ছিল বলেন তো? আমরা একটা চার্টে দেখছিলাম, হাইড্রা খাল বিলে পাওয়া যায়, খাল বিল নদী নালাতে হাইড্রা পাওয়া যায়। অ্যানিমিলিয়া জগৎকে মেজর কয়টা ভাগে ভাগ করা হয়েছে? ইয়েস, 9টা ভাগে ভাগ করা হয়েছে। ওকে, সো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই ছিল। আমরা জাস্ট প্রাণী জগতের একদম ইনিশিয়াল যে জিনিসগুলো ছিল এই জিনিসগুলো সম্পর্কে আসলে জানার চেষ্টা করছি। তো এখন আপনারা আমাকে বলেন তো, আপনাদের আরো কোনো প্রশ্ন আছে? না হলে আমি আপনাদেরকে একটু কোনো প্রশ্ন আছে? আর সবার র্যাঙ্ক 1 হয়ে গেছে? সেরা। আচ্ছা, যদি না হয়ে থাকে, আপনাদের আজকের ক্লাস এমনিতে কেমন লাগছে আমার সাথে? জি, ওকে। সো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে তো খুবই ভালো। কারো কোনো প্রশ্ন আছে? ভ্রূণীয় মানে কি? ভ্রূণ হচ্ছে গিয়ে একদম বাচ্চা অবস্থা, ঠিক আছে? যখন আসলে এটা মানে কোষ গঠন হওয়া একদম শুরুর দিকের যে কোষটা, সেটাকে আসলে ভ্রূণীয় অবস্থা বলে, ঠিক আছে? তো ধরেন আপনি কোন একটা নতুন প্রাণী তৈরি হচ্ছে, জন্ম হচ্ছে, তার একদম শুরুর যে অবস্থাটা থাকে, শুরুতে যে অবস্থা থাকে একদম ক্ষুদ্র থাকে না? একদম ক্ষুদ্র থাকে, তো ওই অবস্থাটাকে ভ্রূণীয় অবস্থা বলে। আরেকটা পোল দেন বাবা, আরেকটা পোল তো নাই, ঠিক আছে? পোল এগুলো ছিল। আচ্ছা, ভ্রূণীয় অবস্থা বলতে বোঝায় একদম ছোট অবস্থা যেটা থাকে সেই অবস্থাটা। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে জগৎ অ্যানিমিলিয়া, তাই না?
তো এই জগতে আসলে সব প্রাণী আছে, বুঝছেন? বাট এটা বাদে আসলে আরো অনেক জগৎ আছে যেখানে ধরেন আপনার উদ্ভিদ গুলা থাকে, ঠিক আছে? উদ্ভিদ আছে না অনেক, সেগুলো নিয়ে আবার অনেক জগৎ আছে। আর এই যে অ্যানিমেলিয়া জগৎ, এই যে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, অ্যানালিডা, অর্থোপোডা, মলাস্কা, একাইডোডার্মাটা, এই সবগুলো আসলে সবাই অমেরুদণ্ডী প্রাণী, ঠিক আছে? এই পর্যন্ত সবাই হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। আর আমরা আসলে যেসব প্রাণী সাধারণত সচরাচর দেখি, যেমন ধরেন মানুষ, বাঘ, সিংহ, হরিণ টরিণ, সবকিছু আসলে সবাই আসলে এই কর্ডাটার মধ্যে, বুঝছেন? এবং এই কর্ডাটার মধ্যে আবার ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা আছে। আর ভার্টিব্রাটার মধ্যে আবার যে আমাদের এই সব উভচর, সরীসৃপ, পক্ষীকুল, স্তন্যপায়ী, হ্যাঁ স্তন্যপায়ীর মধ্যে আমরা মানুষরা পড়ি, ঠিক আছে? মানুষ আমরা স্তন্যপায়ীর মধ্যে পড়ি। সরীসৃপের মধ্যে পড়ে আপনার ধরেন সাপ, পোকামাকড়, এগুলা। উভচরের মধ্যে পড়ে ধরেন ব্যাং, ঠিক আছে? উভচরের মধ্যে পড়ে হচ্ছে ব্যাং। ব্যাংটা হচ্ছে উভচর, বুঝতে পারছেন? আচ্ছা, সরীসৃপের মধ্যে পড়ে সাপরা, ঠিক আছে, যারা বুকে ভর দিয়ে চলে। পক্ষীকুলের মধ্যে পড়ে পাখিরা, হ্যাঁ? এগুলো আমাদের ইন ডিটেলস আছে, অনলাইন ব্যাচে আমরা পড়াইছি, আপনাদের বইও আপনারা পাবেন। স্তন্যপায়ীর মধ্যে আছে মানুষ, গরু, ছাগল, এরা, হ্যাঁ? তো আমরা আসলে সবাই একই শ্রেণীভুক্ত প্রাণী। তারপরে আবার শ্রেণীর পর আবার ভাগ আছে, কিন্তু দেখেন শ্রেণীর পরে কিন্তু আবার আমাদের ভাগ ছিল, ঠিক আছে? এই যে শ্রেণীর পরে আবার কি আছে, বর্গ আছে, তাই না? তারপরে গোত্র আছে, তারপরে গণ আছে, তারপরে স্পিসিস। স্পিসিস হচ্ছে প্রজাতি, মানে মানুষ একটা স্পিসিস, ঠিক আছে? এটা হচ্ছে লাস্ট ধাপ। মানুষ একটা স্পিসিস, গরু আর একটা স্পিসিস, ঠিক আছে? তারপরে ধরেন হরিণ আর একটা স্পিসিস, ঠিক আছে? সরি, হরিণ ধরেন আর একটা স্পিসিস। স্পিসিস হচ্ছে প্রজাতি, যে মানুষ, গরু, ছাগল, আমরা যেগুলো চিনি এগুলো হচ্ছে প্রজাতি। আর আমরা আজকে দেখলাম কোন পর্যন্ত, শ্রেণী পর্যন্ত, ক্লাস পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমাদের বর্গ, ফ্যামিলি, গোত্র, জেনাস, গণ, এবং ফাইনালি আছে স্পিসিস, ঠিক আছে? এবং আমরা যখন বড় ক্লাসে উঠবো তখন আসলে আমরা এই প্রত্যেকটা আলাদা আলাদা করে আসলে জানতে পারবো। ধরেন যারা প্রাণী বিজ্ঞানের উপরে অনার্স মাস্টার্স করে, তারা কিন্তু আসলে তখন এই সবগুলো কি করে, সবগুলো আসলে জানার চেষ্টা করে, ঠিক আছে? কার কয়টা এমসিকিউ হয়েছে, কার কয়টা এমসিকিউ হয়েছে বলেন তো? স্যার এই ফ্রি ক্লাসগুলো কি সারা বছর হবে কিনা? না, দেখেন ফ্রি ক্লাসের উদ্দেশ্যটা কি? ফ্রি ক্লাসের উদ্দেশ্যটা হচ্ছে, আচ্ছা আপনি এমনিতে সবাই আপনারা বলেন, আপনারা সবাই আমার পড়াশোনা বুঝছেন, কলোনি কি? চমৎকার প্রশ্ন সাফিয়া। কলোনি হলো যখন কিছু প্রাণী একসাথে একটা দলবদ্ধভাবে বসবাস করে। যেমন আপনারা কি পিঁপড়া দেখছেন কখনো? পিঁপড়া কি করে? পিঁপড়ারা দলবদ্ধভাবে বসবাস করে না? ওটা পিঁপড়ার কলোনি। বা মৌমাছির মৌচাক দেখছেন? মৌচাকে কি হয়? মৌচাকে একটা রানী মৌমাছি থাকে, আর কোটি 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 না, হাজার হাজার মৌমাছি থাকে না? এরকম ধরেন একটা গাছের উপর একটা মৌচাক হয়েছে, মানে একটা গাছে এরকম একটা বড় মৌচাক হইলো। এখন এই মৌচাকে কি হাজার হাজার শত শত মৌমাছি থাকে না? তো এই যে দলগত ভাবে বসবাস করে, এই জিনিসটাকে বলে কলোনি। এই জিনিসটাকে কি বলে? একটা কলোনি বলে, ঠিক আছে? একটা মানে ওদের প্রাণীদের একটা দলগত ভাবে বসবাস করার জায়গা, ঠিক আছে? বুঝতে পেরেছি। আচ্ছা, সবার কেমন লাগছে? আচ্ছা আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে গিয়ে এই যে ফ্রি ক্লাসগুলো, এগুলো আসলে আপনাদেরকে বোঝানোর জন্য যে আমরা অনলাইন ব্যাচে আপনাদেরকে কিভাবে পড়াই, ঠিক আছে? সো বেসিক্যালি ফ্রি ক্লাস সারা বছর কখনোই হবে না, কারণ আমাদের তো পেইড কোর্স আছে, তাই না? তাহলে ফ্রি ক্লাসে যদি আমরা সব পড়াই দিই, তাহলে পেইড কোর্সে কি পড়াবো? একটা কনফ্লিক্ট তৈরি হয়ে যাবে। এই জন্য সারা বছর আসলে এই ফ্রি ক্লাসগুলো হবে না। এই ফ্রি ক্লাসগুলো একদম বছরের শুরুর দিকে অথবা বছরের লাস্টের দিকে কিছু কিছু টপিকের পরে হবে। ফ্রি ক্লাসগুলোতে কিন্তু আমরা সারা বছরের সমস্ত টপিক কখনোই কিন্তু করাবো না, কারণ অনলাইন ব্যাচে আমি যদি বলি, এখনকার আপডেট যদি দিই, ক্লাস 8 অলরেডি 2টা চ্যাপ্টার শেষ, বুঝতে পারছেন? জানুয়ারি মাসে ক্লাস 8 অলরেডি একটা চ্যাপ্টার পুরোপুরি শেষ, আর একটা চ্যাপ্টারের অর্ধেক শেষ হয়ে গেছে। বাট আপনারা যদি এখন কেউ ভর্তি হন, তাহলে আপনাদের জন্য আমরা রিভিউ ক্লাস রাখছি বা রিভিশন ক্লাস রাখছি, যাতে আগের পড়াগুলো নতুন যারা ভর্তি হবে তাদেরকে আমরা আবার পড়ায় দিতে পারি, ঠিক আছে? আর আগে যতগুলো ক্লাস হচ্ছে সমস্ত ক্লাসের রেকর্ডিং আপনারা যখন ভর্তি হবেন, যে মুহূর্তে ভর্তি হবেন সেই মুহূর্তে পেয়ে যাবেন, একদম ওই মোমেন্টটাতে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? বুঝতে পেরেছি?
বুঝতে পেরেছি? হ্যাঁ, পেইড ব্যাচে এটা তো অনেক আগে পড়ানো হয়ে গেছে। এটা তো জাস্ট প্রথম চ্যাপ্টারের প্রথম টপিক না। পেইড ব্যাচে এটা অনেক আগে পড়ানো হয়ে গেছে। পেইড ব্যাচে অলরেডি 2টা চ্যাপ্টার শেষ। পেইড ব্যাচে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে ক্লাসের টপিক শেষ। সো আমি পেইড ব্যাচে আপনাদেরকে আপডেটটা দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে গিয়ে এই যে ম্যাথ দেখেন, সো এখন সম্ভবত ম্যাথের হচ্ছে গিয়ে আপনার 4 নাম্বার অধ্যায় চলতেছে, ঠিক আছে, বা 4 নাম্বার অধ্যায় দেওয়া শুরু করছে। সেই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6 7 8টা ক্লাস, তারপরে 9 নাম্বার আবার রিভিশন ক্লাস। সো ম্যাথে আসলে এইভাবে পড়ানো হচ্ছে, ঠিক আছে। তো প্রতিটা কিন্তু একটা চ্যাপ্টারে ধরেন আপনারা ফ্রিতে জাস্ট একটা ক্লাস হবে, হ্যাঁ, হয়তোবা একটা চ্যাপ্টারের পর একটা ক্লাস হয়। বাট পেইডে কিন্তু একটা চ্যাপ্টারের পরে কয়টা হয়েছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা ক্লাস হয়েছে। তো এরকম প্রতিদিন 2টা করে ক্লাস হয়, ঠিক আছে, প্রতিদিন 2টা করে ক্লাস হয়। শুক্র শনিবার বন্ধ, তা বাদে সপ্তাহে 5 দিন 2টা করে ক্লাস হয়। শুক্র শনিবারও ক্লাস হয় কিছু কিছু, যেমন কৃষি শিক্ষা, তারপরে হচ্ছে আপনার শারীরিক শিক্ষা, ইসলাম ধর্ম, গার্হস্থ্য অর্থনীতি, এই যে অ্যাডিশনাল সাবজেক্ট গুলো আছে এগুলোর ক্লাস হয়। তো আমরা অনলাইন ব্যাচে টোটাল সম্ভবত 10টা সাবজেক্ট পড়াই। 6টা সাবজেক্ট আপনাদের রেগুলার লাইভ ক্লাসে হবে, আর যে 4টা এডিশনাল সাবজেক্ট আছে অর্থাৎ অতিরিক্ত সাবজেক্ট, যেমন ইসলাম শিক্ষা, কৃষি শিক্ষা, আইসিটি না, আইসিটি তো মেন সাবজেক্ট, কৃষি শিক্ষা, ইসলাম শিক্ষা, গার্হস্থ্য অর্থনীতি আর একটা শারীরিক শিক্ষা, এই 4টা সাবজেক্টও পড়ানো হয় শুক্রবারে। বাট এই 4টা সাবজেক্টের উপর টরীক্ষা আমরা নেই না। অ্যাডিশনালি কেউ যদি করতে চায়, সবার স্কুলে আবার থাকে না, যে অনেক স্কুলে গার্হস্থ্য অর্থনীতি আছে, অনেক স্কুলে কৃষি শিক্ষা আছে, সেই 4টা ক্লাস করা ম্যান্ডেটরি না। ক্লাস হয়, আপনি চাইলে গ্রুপে ক্লাস করতে পারবেন লাইভে, যদি না চান নাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু বাকি যে 6টা সাবজেক্ট আছে, বাংলা, ইংলিশ, আইসিটি, বিজিএস, বিজ্ঞান, এই সবগুলো অ্যাপে ক্লাস হবে। প্রতিদিন 2টা করে ক্লাস হবে, সপ্তাহে 5 দিন, অর্থাৎ 10টা মতো ক্লাস হবে। এবং আপনাদের পরীক্ষা হবে, উইকলি, মান্থলি, ডেইলি এক্সাম হবে, রিভিশন উইক থাকবে, এবং তার পাশাপাশি মাস্টার বুকও আপনাদের কাছে চলে যাবে। আপনারা যখন অনলাইন ব্যাচে ভর্তি হবেন, আপনারা তখন জাস্ট পারচেজ করবেন মাস্টার বুক, আপনাদের কাছে মাস্টার বুকও একদম আপনার বাসায় হোম ডেলিভারি হয়ে যাবে, কোনো ডেলিভারি চার্জ লাগে না, ঠিক আছে। এবং আমরা প্রতিটা অধ্যায় আপনার এখানে তো জাস্ট একটা ইম্পর্টেন্স দেখানো হয়েছে। আপনারা যখন ভর্তি হবেন, আপনাদের অর্ধবার্ষিক পরীক্ষার আগে সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, প্রতিটার জন্য আলাদা আলাদা ইম্পর্টেন্ট আমরা কি করব, সাজেশন কিন্তু আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। আর একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে এই যে আরেকটা হচ্ছে কি, আপনারা যখন ভর্তি হবেন তখন আপনারা একটা এআই পার্টনার পেয়ে যাবেন, যাকে আপনারা 24 ঘন্টা কোশ্চেন করতে পারবেন, 24x7, 24 ঘন্টা কোশ্চেন করতে পারবেন, ঠিক আছে। অ্যাপের মধ্যে ঢুকলে ভর্তি হওয়ার পর দেখেন, আপনি ভর্তি না হলে সম্ভবত এই ফিচারটা আসবে না। সেটা হচ্ছে এখানে একটা এরকম 10 লেখা ফিচার আছে, সেটার মধ্যে ঢুকে আপনি যত কোশ্চেন করবেন, আপনি যদি চ্যাট জিপিটি কে কোশ্চেন করেন, অনেক সময় ভুল ভাল উত্তর দেয় না, ভুল ভাল উত্তর দেয়, কিন্তু আপনি যখন 10 কে কোশ্চেন করবেন তখন আসলে ভুল ভাল উত্তর দিবে না, কারণ ও আপনার পুরো বইটা পড়ছে, ঠিক আছে। এই 10 এর ডাটাবেজে আপনার পুরো আইসিটি বই বলেন, বাংলা বই বলেন, সব বইটই আছে। তো যেসব সাবজেক্টের হেল্প আছে এখানে, তো সবগুলো বই ওকে সুন্দর মতো ইনপুট দেওয়া আছে। আপনি যখনই কোশ্চেন করবেন একদম রাইট অ্যান্সারটা আপনাকে দিতে পারবে, এবং এটা আপনি 24 ঘন্টা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে, কোনো রকমের কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। আর কোর্সে ঢোকার পর আপনারা এই যে মাই কোর্সে যে আপনি পুরো রুটিনটা দেখে নিন, যে আপনার কবে কোথায় ক্লাস আছে, এবং ফ্রি ক্লাসগুলো এগুলো তো আপনাদের বুক করা লাগবে না। যারা আজকে অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যাবেন, আজকে কেউ ভর্তি হতে চান, আচ্ছা, আজকে যারা ভর্তি হয়ে যাবেন তাদেরকে আমি বলে দিচ্ছি নেক্সট রবিবার থেকে আপনাদের ক্লাস হবে, ঠিক আছে। তো রবিবারে আপনাদের কিন্তু ক্লাস আছে, রবিবারে হচ্ছে আপনাদের সম্ভবত কি ক্লাস আছে আমার মনে নাই, বাট আপনি রুটিনে যেয়ে দেখতে পারবেন ফুল রুটিনটা, ঠিক আছে, যে রবিবারে আপনাদের কি কি ক্লাস আছে, সোমবারে কি কি ক্লাস আছে, সব আপনি ইন ডিটেইলস দেখতে পারবেন, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে এই যে 10 কথা তো বলে দিলাম। এন্ড আরেকটা জিনিস, এটা দেখছেন এই ছবিটা অনেক সুন্দর না? আপনারা কেউ গেছেন কখনো কৃষি শিক্ষার্থী সংগঠনায়? আচ্ছা, আমাদের সাথে কিন্তু যারা পড়াশোনা করে ওরা কিন্তু আসলে অনেক সময় মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যায়, অনেক ভালো ভালো রেজাল্ট করে, ঠিক আছে। সো এই বছরও হয়েছে, ইনশাআল্লাহ আগামী বছরও হবে। সো এখানে শুধুমাত্র এখন মোটামুটি আমাদের অনলাইন ব্যাচের স্টুডেন্টদেরকে আমরা আনি, তো এখন আমাদের নিজেদের ফার্স্ট সেকেন্ড থার্ড ফ্রি স্টুডেন্ট না, পেইড স্টুডেন্ট এত বেশি হয়ে গেছে যে আসলে ফ্রি স্টুডেন্টদেরকে এখন আর ওইভাবে সুযোগ দেওয়া হয় না, যায় না আসলে।
সো এই কারণে আপনারা যদি নেক্সট বার অর্থাৎ 26-এর কৃষি শিক্ষার্থী সংবর্ধনায় আসতে চান ইনশাআল্লাহ, আপনাদেরকে তখন অনলাইন ব্যাচে এনরোল করে নিন, তাহলেই হবে, কোনো সমস্যা নেই। এন্ড মাস্টার বুক গুলো আপনারা পেয়ে যাবেন, এগুলো হচ্ছে এইটার মাস্টার বুক, দেখতে এরকম, বাংলা এটা, ইংলিশ। তো বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটার জন্য একটা মাস্টার বুক, হ্যাঁ। তো এটা মোটা হয়, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের জন্য একটা মাস্টার বুক এবং ম্যাথের জন্য আরেকটা মাস্টার বুক, এবং আরো দুইটা আছে। আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে গিয়ে আপনাদের বই কিন্তু রিসেন্টলি চেঞ্জ হয়েছে, এটা জানেন? ধরেন গত বছর যে বইটা ছিল আর এই বছর যে বইটা, এটার মধ্যে কিছু চেঞ্জেস আসছে, খুব সূক্ষ্ম সূক্ষ্ম চেঞ্জেস আসছে। বাট বাজারে অনেকগুলো গাইড আছে, তারা এই চেঞ্জেস গুলো হয়তো করতে পারে নাই, বাট আমরা একটু লেট করে মাস্টার বুক ছাড়ছি। বাট আমরা যেদিনকে বই সরকার রিলিজ করছে ওই দিন থেকে আবার 7 দিন ধরে ওই সমস্ত চেঞ্জেস ইনকর্পোরেট করে তারপরে আমরা আমাদের মাস্টার বুকটা প্রিন্ট করছি, বুঝছেন? একদম 26 সালের লেটেস্ট বইয়ের এডিশনে আসলে এই সবগুলো মাস্টার বুক বানানো। এটা কিন্তু গত 25-এর মাস্টার বুকের এডিশনটা না, হ্যাঁ। তো 25-এর মাস্টার বুকটা একটু আলাদা ছিল, বা 25-এর মেন বইটা থেকে 26-এর মেন বইটা একটু ডিফারেন্সিয়েশন আসছে অনেকগুলো জায়গায়, অঙ্কে, তারপর বিজ্ঞানে, কিছু কিছু জায়গায় অনুশীলনীতে ছোট 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 অনেকগুলো পরিবর্তন আসছে। আমরা যে কাজটা করছি, যেদিন সরকার বই রিলিজ করছে আমরা কিন্তু বই এখন পাঠাচ্ছি, এখন আপনি ভর্তি হলে ইনস্ট্যান্ট বই পেয়ে যাবেন। তো এখন আমরা যে কাজটা করছি, আমরা যখন বই রিলিজ হয়েছে আমাদের বই বানানো হয়ে গেছিল, স্টিল আমরা বইটাকে প্রিন্ট না করে আমরা আবার 7 দিন ধরে সবগুলোকে কারেকশন করছি, যত যত চেঞ্জেস ছিল সবগুলো চেঞ্জেসকে ইনকর্পোরেট করছি। ইনকর্পোরেট করে দেন আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে আমরা মাস্টার বুক গুলোকে প্রিন্ট করছি। সো আপনার একদম 26 সালের যে বই ওই অনুযায়ী অনুশীলনী সবকিছু সমাধান করে দেওয়া আছে, ঠিক আছে? 26 সালের যত যত চেঞ্জেস ছিল তার সবকিছু আসলে আমাদের মাস্টার বুকের মধ্যে অলরেডি ইনকর্পোরেট আছে, ঠিক আছে? এবং আপনি মানে যদি দেখেন মাস্টার বুকটা আপনার নিজেরই অনেক ভালো লাগবে, কারণ আমরা নিজেরা আসলে অনেক 6 মাস ধরে অনেক পরিশ্রম করে, প্রায় 200-250 মানুষ মিলে পরিশ্রম করে আসলে মাস্টার বুকটা বানাইছি। আমি নিজেও মাস্টার বুক লিখছি, আর আমি অনেস্টলি বলতে পারি যে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি সবচেয়ে ভালোটা লেখার জন্য, সবচেয়ে ভালোভাবে গুছায় লেখার জন্য, একদম প্রতিটা পয়েন্ট, প্রতিটা ইঞ্চি, প্রতিটা এমসিকিউ থেকে শুরু করে সবকিছু যতটা নিখুঁত মানুষ মাত্র ভুল হইতে পারে, আর যতটা নিখুঁত সম্ভব বা যতটা সুন্দর করে যতটা গুছায় করা সম্ভব সেটা আমি চেষ্টা করছি। এবং আমার সাথে আরো এরকম 100-200 মানুষ চেষ্টা করছে, সবাই মিলে আসলে মাস্টার বুক গুলো বানানো হয়েছে। আশা করি আপনাদের সবার, আপনারা যখন হাতে পাবেন খুবই ভালো লাগবে। ভর্তি হইতে গেলে কিছুই করা লাগবে না, জাস্ট একটা কল দিবেন, আজকে রাত্রেবেলা একটা কল দিবেন, ক্লাস শেষ হয়ে গেলে জাস্ট আপনি ফোন থেকে 16910 একটা কল দিয়ে বলবেন যে আমি আজকে ডেমো ক্লাসটা করছি জাকি ভাইয়ের, জাকি ভাই বলছে আমাকে একটা ডিসকাউন্ট দিয়ে ভর্তি করা দিতে, ঠিক আছে? তো আপনাকে একটা ডিসকাউন্টে ভর্তি করায় দিবে, ঠিক আছে? আপনি সরাসরি ভর্তি হতে গেলে হয়তো একটু বেশি টাকা লাগতে পারে, তো আপনি জাস্ট 16910 তে কল দিয়ে জাস্ট এটুকু বললেই হবে যে আমি জাকি ভাইয়ের ক্লাস করছি, জাকি ভাই বলছে ডিসকাউন্ট দিতে, আপনি আমাকে ডিসকাউন্টে ভর্তি করায় দেন, ওকে? ঠিক আছে? অনেক ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন বাবা, অ্যাপের প্রাইসের থেকেও ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন। ভর্তি হতে গেলে জাস্ট একটা কল দিলেই হবে, ঠিক আছে? ইভেন আপনি চাইলে 1 মাস, 3 মাস, 6 মাস বা সারা বছর যেভাবে ইচ্ছা ভর্তি হতে পারেন। টাকা কিভাবে কি করবেন? বিকাশ অথবা ব্যাংক ট্রান্সফার করবেন, ওরা বলে দিবে, সমস্যা নেই। কত টাকা ডিসকাউন্ট দিবে? সবচেয়ে কম প্রাইসে আপনাকে ভর্তি করে দিবে, অ্যাপের থেকেও কম প্রাইসে, অসুবিধা নেই, ঠিক আছে? জাস্ট একটা 16910 তে আজকে কল দিলেই হবে, আমার নাম বলেন, আপনার ডিসকাউন্ট দিয়ে দিবে, ঠিক আছে? ঠিক আছে, ওকে। তো আশা করি আর না, মাস্টার বুক অর্ডার করলে অন্য কোনো গাইড কেনা লাগবে না, ঠিক আছে? তো অনেকে কনফিউশন থাকতে পারে যে আমি কি মাস্টার বুক কিনলে আর অন্য কোনো গাইড কিনবো কিনা। দেখেন, গাইডে আপনারা কি পান? গাইডে হচ্ছে আপনাদের থাকে হচ্ছে গিয়ে সিকিউ থাকে, এমসিকিউ থাকে, রাইট? সিকিউ থাকে, এমসিকিউ থাকে আর এসএ কিউ থাকে, তাই তো? এসএ কিউ থাকে, তারপরে হচ্ছে আপনার বোর্ড কোশ্চেন থাকে, তারপরে হচ্ছে আপনার আর কি থাকে, বিভিন্ন স্কুলের কোশ্চেন থাকে, ভালো ভালো স্কুল, রাইট? এই জিনিসগুলো থাকে। আচ্ছা, সো আমরা এই সবগুলো জিনিস মাস্টার বুকে অ্যাড করছি, প্লাস অ্যাডিশনালি আমরা থিওরিও অ্যাড করে দিয়েছি।
যেই জিনিসগুলো আপনার নোট করা দরকার, আপনার নোট খাতায় যে জিনিসগুলো থাকা দরকার, আমরা একটা ভালো স্টুডেন্ট ধরেন আপনি, আপনার নোট খাতায় যে থিওরি টপিক গুলো থাকা দরকার, যেভাবে সাজায় রাখা দরকার, আমরা সেই জিনিসগুলো অ্যাড করে দিয়েছি। এবং যখন আমরা এই জিনিসগুলো উত্তর করেছি, অনেক সতর্কতার সহিত উত্তর করা, যাতে আসলে ভুল না হয়ে যায়। এমসিকিউ গুলা বারবার বারবার 7-8 বার করে করে চেক করা হয়েছে, তো যাতে আসলে ভুল না থাকে। এবং যেমন ম্যাথের ক্ষেত্রে অঙ্কগুলো সুন্দর মতো করে দেওয়া আছে, ঠিক আছে, অনুশীলনের অঙ্কগুলো সমাধান করে দেওয়া আছে, যাতে আসলে আপনাদের সমস্যা না হয়, আপনাদের অ্যাডিশনালি আর গাইড কেনা লাগবে না। ভর্তি হলে তখন আপনি পাবেন, ঠিক আছে। ভর্তি হলে কত টাকা ডিসকাউন্ট? আপনাকে সর্বনিম্ন যে প্রাইসটা আছে, ঠিক আছে, সেটাতে ভর্তি করে দিবে। অ্যাপের থেকে কম প্রাইসে আপনাকে ভর্তি করে দিতে পারবে। এসএকিউ এর ফুল ফর্ম হচ্ছে শর্ট অ্যান্সার কোশ্চেন, সংক্ষিপ্ত প্রশ্ন, ঠিক আছে। 5টা মাস্টার বুক থাকবে, ঠিক আছে। বাংলার জন্য একটা, ইংলিশের জন্য একটা, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলাই থাকবে, ম্যাথের জন্য একটা, এন্ড আপনার হচ্ছে কি বিজিএস এর জন্য একটা, আইসিটির জন্য, সরি আইসিটি বিজিএস একটা, আর হচ্ছে বিজ্ঞানের জন্য আর একটা। টোটাল 5টা মাস্টার বুক থাকবে, ঠিক আছে। আপনি ভর্তি হওয়ার সময় আপনাকে বলেই দিবে যে আপনি মাস্টার বুক সহ ভর্তি হবেন কিনা। আপনি মাস্টার বুক সহ ভর্তি হয়ে আপনাকে মাস্টার বুকটা কুরিয়ার করে দিবে, ঠিক আছে। এটা হয়তো 3 থেকে 7 দিন সর্বোচ্চ সময় লাগতে পারে। এবং সমস্ত সাথে সাথে গিফটও পাঠায় কিছু, ঠিক আছে। গিফটটা তো গিফটই, ওটা নিয়ে কোনো টেনশন নেই। বাট আপনারা মাস্টার বুকটা অন টাইমে পেয়ে যাবেন। এখন অলরেডি প্রিন্ট হয়ে গেছে, সো অনেকের কাছে অলরেডি চলে গেছে। আপনি যদি আজকে ভর্তি হন, প্রবাবলি 3-4 দিনের মধ্যে মাস্টার বুক পেয়ে যাবেন, ঠিক আছে। টাকা বিকাশে পে করা যায়, আরো অনেক প্রসেস আছে। আপনি জাস্ট কল দেন, একটা কল দিলেই হবে, ঠিক আছে। আপনাকে আর কিছু করা লাগবে না, আপনি জাস্ট একটা কল দিয়ে বলবেন, তাহলেই হবে। অবশ্যই ডেমো ক্লাস করছেন এই কথাটা বললাম, ঠিক আছে, তাহলে আপনাকে ডিসকাউন্টে ভর্তি করা দিবে। কত টাকা ডিসকাউন্ট পেতে পারি? অনেক কমে ভর্তি হতে পারবেন, 5-10 হাজার টাকা এরকম প্রবাবলি। সারা বছর ভর্তি হলে সম্ভবত 10,000-15,000 টাকার মতো ডিসকাউন্ট পাওয়া যায়, ঠিক আছে। আমি এক্সাক্ট অ্যামাউন্টটা বলতে পারছি না, বাট এরকমই 5-10 হাজার টাকা কমে ভর্তি হইতে পারবেন সারা বছরের কোর্সে ভর্তি হলে। ভর্তি না হলে মাস্টার বুক আপাতত সম্ভবত এখনো যাচ্ছে না, পরবর্তীতে যদি যাই তাহলে আমরা আপনাদেরকে জানাবো। বাট ভর্তি না হলে মাস্টার বুক আপাতত আপনি কিনতে পারবেন না। পরবর্তীতে যদি রকমারিতে ছাড়া হয় বা অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্মে আপনি যদি আলাদা করে কিনতে পারেন, পরবর্তীতে হয়তো সম্ভব হতে পারে, আমি আসলে জানি না এই মুহূর্তে। বাট এখন এক্সাক্ট এই মোমেন্টে না, আপনি হয়তো 3-4 মাস 6 মাস পরে পাইতে পারেন। আপনি গিফটটা পেয়েছেন, যাক খুবই ভালো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। আজকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ক্লাসে শুরু হতে একটু লেট হয়েছিল, এটার জন্য আমি আন্তরিকভাবে আবারও দুঃখিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের সবার সাথে আমার রেগুলার ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।